প্রেগনেন্সির কিট হাতে নিয়ে থমকে দাঁড়িয়ে আছে টিয়া। হাত দুটো থরথর করে কাঁপছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না টিয়া। দুই চোখে পানি টলমল করছে। যে কোনো সময় তা নিচে গড়িয়ে পড়তে পারে। প্রেগনেন্সির খবর পেলে প্রতিটা মেয়ের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু টিয়ার বেলায় ভিন্ন। কেন জানেন? কারণ সবেমাত্র 2 দিন হয়েছে টিয়ার ডিভোর্সের। ডিভোর্সের 2 দিন পর যদি কোনো মেয়ে তার কনসিভ করার বিষয়টা জানতে পারে, তাহলে তার মনের অবস্থাটা কি হতে পারে বলুন? সেটা অবশ্য কেউ বুঝতে পারে না। টিয়া ফ্লোরে ধপ করে বসে পড়ে। টিয়ার হাত থেকে কিটটা ছিটকে গিয়ে দরজার কাছে পড়ে। সহসা টিয়া পেটে হাত দিয়ে বিড়বিড় করে বলে, আমাদের ভুলের মাসুল কেন তোকে দিতে হবে? তুই তো কোনো দোষ করিসনি। তাহলে কেন কেন তোকে শাস্তি পেতে হবে? বলে হাউমাউ করে কেঁদে ওঠে টিয়া। চার দেয়ালে তার কান্নার আওয়াজ বারবার প্রতিধ্বনি হচ্ছে। হঠাৎ কান্নার শব্দ পেয়ে ছুটে আসেন সালেহা টিয়ার মা। দরজায় দাঁড়িয়ে মেয়েকে ফ্লোরে বসে কাঁদতে দেখে দৌড়ে মেয়ের কাছে আসেন। সালেহা বেগম 2 হাত দিয়ে টিয়ার মুখ উঁচু করে বলেন, টিয়া, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে মা? মাকে বল, কোথায় কষ্ট হচ্ছে? মায়ের কথায় কান্নার বেগ আরো বৃদ্ধি পেল টিয়ার। মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে দেয়। আচমকা মেয়ের কান্নার কারণ বুঝতে পারেন না তিনি। বারবার জিজ্ঞেস করার ফলেও কিছু জানতে পারেন না, কারণ টিয়ার কান্না এখনো থামেনি। সালেহা বেগম কিছু সময় চুপ থাকেন। কান্না করলে শরীর মন দুইটাই হালকা হবে ভেবে কাঁদতে দেন টিয়াকে। এভাবে মিনিট 5 কেটে যায়। টিয়ার কান্না কিছুটা দমে যায়, তবে বারবার ফুফিয়ে ফুফিয়ে উঠছে। মেয়েকে শান্ত হতে দেখে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, টিয়া মা, এবার খুলে বলতো কি হয়েছে? এভাবে কাঁদার কারণটা কি? মায়ের কথা আবারও চোখে পানিতে ভরে ওঠে। সালেহা বেগম টিয়ার চোখের পানি মুছিয়ে ইশারায় কাঁদতে মানা করেন। তারপর বলেন, বল মা। চুপ করে থাকলে কোনো কিছুরই সমাধান হবে না। আমি প্রেগনেন্ট মা, বলে ফুফিয়ে কেঁদে ওঠে টিয়া। টিয়ার কথা আকাশ ভেঙে পড়ে সালেহা বেগমের মাথায়। তিনি বিস্মিত হয়ে বলেন, কি বলছিস টিয়া? এটা কিভাবে সম্ভব? আমি কিছু জানি না মা, হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল। ভয়ে আতঙ্কে সালেহা বেগম বলেন, এবার কি করবি টিয়া? সমাজের মানুষ কি বলবে? সমাজে আমরা মুখ দেখাবো কি করে? তোর সন্তানকে কিভাবে মানুষ করবি? ডিভোর্সের পর তুই প্রেগনেন্ট, লোকে কি বলবে মা? লোকে আমাদের ছিছি করবে। বাইরে বের হলেই মানুষ নানান কথা বলবে। মায়ের কথা আরো বেশি ভেঙে পড়ে টিয়া। সালেহা বেগম আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ান। বাসায় এখন কেউ নেই। টিয়ার বাবা অফিসে আছে। পুরো বাড়িটায় শুধু টিয়া আর সালেহা বেগম। সালেহা বেগম মনে মনে কিছু একটা ভেবে মেয়েকে বলেন, তুই ফিরে যা মা। সালেহা বেগমের কথায় চমকে ওঠে টিয়া। তারপর বলে, কি বলছো মা? তোমার মাথা ঠিক আছে? আমি কোথায় যাব? আমাদের ডিভোর্স হয়ে গেছে মা। আমি কিভাবে সেখানে ফিরে যাই বলো? লোকে কি বলবে? সবাই ভাববে আমি ছেঁচড়া মেয়ে। টিয়ার কথার বদলে তিনি উত্তর দেন, এটা ছাড়া আর কোনো পথ নেই টিয়া। তুই যদি তোর সন্তানকে স্বাভাবিকভাবে বড় করতে চাস, তাহলে তোকে তোর শ্বশুর ঘরে ফিরে যেতে হবে। তুই সেখানে গেলেই তোর সন্তানকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারবি। টিয়া করুণ স্বরে বলে, আর কোনো উপায় নেই মা? তিনি শক্ত কণ্ঠে জবাব দেয়, না, তুই চাইলেও তোর বাচ্চাকে একা মানুষ করতে পারবি না। কারণ কি জানিস? তোকে এই সমাজের মানুষ করতে দেবে না। তোকে এতগুলো কথা বলছি কারণ তোকে সুখী দেখতে চাই টিয়া। বাবা ছাড়া কিভাবে মানুষ করবি তোর সন্তানকে? এই সমাজের মানুষগুলো বড্ড খারাপ টিয়া। এরা তোকে এখন ভালো কথা শুনিয়ে একটু পর অন্যের কাছে গিয়ে তোর নামে খারাপ কথা বলে আসবে। মায়ের কথাগুলো নিশ্চুপ হয়ে শোনে টিয়া। একটা কথাও বলে না। শুধু মাকে বলে রুম থেকে চলে যেতে। সালেহা বেগম মেয়ের কথা মতো চলে যান। তবে যাওয়ার আগে পই পই করে বলে গেছেন, যা সিদ্ধান্ত নিবি ভেবেচিন্তে নিবি, যাতে সবারই মঙ্গল হয়। টিয়া আনমনা হয়ে দাঁড়িয়ে আছে। মনের মধ্যে নানান চিন্তা ভাবনা আসছে। তার মা যে তাকে এতগুলো কথা বলল, তার একটা কথাও ফেলে দেওয়ার মতো না। তিনি সত্যি কথাই বলছেন, কেননা
সে যদি বাবা মার কাছে থেকে নিজের সন্তানকে বড় করতে চায়, তাহলে এটা কখনোই পসিবল নয়। কারণ তার ভাইয়ের বউ বাচ্চা আছে, আর একটা মেয়ের বিয়ের পর বাপের বাড়ির সবাই পর হয়ে যায়। আর এখন তো সে ডিভোর্সি, তারপরও আবার অন্তঃসত্ত্বা। তার ভাবি তাকে ভালো চোখে দেখেন না, এটা টিয়া বোঝে। কিন্তু কোনো উপায় না থাকার কারণে তাকে এখানেই থাকতে হচ্ছে। নিজের তকদিরের ওপর উপহাস করে টিয়া। জীবনের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যেখান থেকে না পারছে সহ্য করতে, আর না পারছে যেতে। ভাবতে ভাবতে টিয়া ভাবনাতে চলে যায়। টিয়া আর নাইম দুইজন দুইজনকে দেখে পছন্দ করে বিয়ে করে। বিয়ের 2 মাস খুব ভালোভাবেই চলছিল, কিন্তু তার কয়েক মাসের মধ্যে টিয়া বুঝতে পারে তার স্বামী নাইম খুব বদমেজাজি। কথায় কথায় রেগে যায়, এক কথা দুই কথা এভাবেই তর্কাতর্কি বেঁধে যায় দুজনের মাঝে। আর রেগে গিয়ে তাকে মারপিট করে নাইম। এভাবে অহেতুক কারণে মারার পরেও কিছু বলে না টিয়া। কিন্তু কতদিন এভাবে তো আর জীবন চলে না। এক পর্যায়ে একদিন নাইম আবারও টিয়ার গায়ে হাত তোলে, কিন্তু সেদিন আর টিয়া চুপ থাকে না। সেদিন টিয়া খুব অন্যায় করে ফেলে। সে কয়েকটা থাপ্পড় মেরে বসে স্বামীর গালে। সহসা টিয়ার হাতের চর খেয়ে তবদা খেয়ে যায় নাইম। নাইম ভাবেনি টিয়া ওকে মারবে। সেদিন নাইম কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। নাইম যেতেই টিয়া দরজা বন্ধ করে দেয়। এদিকে টিয়ার শাশুড়ি রিনা বেগম ছেলের হাত থেকে টিয়াকে বারবার বাঁচান। তিনি ছেলের অতিরিক্ত রাগকে খুব ভয় পান। নাইম রেগে গেলে মাকেও ছাড় দেয় না, মাকে মেরে বেহুশ করে রাখে। তবুও তিনি টিয়াকে বাঁচাতে যায়। সেদিন রাতে নাইম বাসায় ফিরলে টিয়া ক্ষমা চেয়ে নেয়, কিন্তু নাইম কিছু বলে না। সেই রাতটা না খেয়ে পার করে টিয়া। নাইম খেয়েছে কিনা জানে না। দুজনের মধ্যে আর কথা হয় না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভাত খেয়ে বাড়ি থেকে চলে যায় নাইম, আর রাতে ফেরে। 2 দিন পর দুজনের মধ্যে সব ঠিকঠাক হয়ে যায়। এভাবে 5 দিন যেতে না যেতেই দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। কথা কাটাকাটি থেকে মারামারি। টিয়া 2 দিন বিছানা থেকে উঠতে পারে না। রোজ রোজ অশান্তি সহ্য করতে পারে না টিয়া। কোনো মেয়েই পারে না এভাবে মার খেতে। পাগলামির একটা লিমিট থাকে, কিন্তু নাইম তার সীমা ছাড়িয়ে গেছে। তাই দুজনে সিদ্ধান্ত নেয় তারা একসাথে থাকবে না। নাইমও উগ্র বদমেজাজি, সেও রাজি হয়ে যায়। পরিবারের বিরুদ্ধে গিয়ে ডিভোর্স দেয় টিয়াকে। টিয়া অনেক চেষ্টা করছিল, কিন্তু পারেনি। সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দেয়। ডিভোর্স পেপার সাইন করে সব মায়া ত্যাগ করে শ্বশুর বাড়ি থেকে চলে আসে। কিন্তু বাবার বাড়ি ফেরার পরের দিনই টিয়ার মাথা ঘোরে, গা গুলি আসে, বমি বমি পায়। তাই সন্দেহের বশবর্তী হয়ে প্রেগনেন্সির কিট কিনে এনে আজ পরীক্ষা করে পজিটিভ দেখে থমকে যায়। পুরনো কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি গড়িয়ে এসে হাতে পড়ে। তখন ভাবনা থেকে বেরিয়ে আসে টিয়া। টিয়া অনেক বড় একটা সিদ্ধান্ত নেয়। তার বাচ্চার জন্য সে সবকিছু করতে পারবে। অতঃপর ফোন করে তার স্বামীর কাছে। কয়েকবার দেওয়ার পরে ফোন রিসিভ করে নাইম। ফোন রিসিভ করে বলে, এই ফোন করছিস কেন? তুই যা চেয়েছিস তাই দিয়েছি, তোকে আমার থেকে মুক্তি দিয়েছি, তাহলে আবার কেন ফোন করছস? হ্যাঁ? নাইমের তিক্ত কথা শুনে চোখ বুজে নেয় টিয়া। তারপর আবার ফোন কানে নিয়ে নাইমকে কিছু বলতে না দিয়ে টিয়া বলে, নাইম প্লিজ আমার কথাটা তো শোনো। আমি এমনি এমনি তোমাকে ফোন দেইনি। নাইম শান্ত কণ্ঠে বলল, বলো। টিয়া অনেক সাহস জুগিয়ে বলল, নাইম আমি প্রেগনেন্ট। নাইম চমকে ওঠে টিয়ার কথায়। নিজে শোনার ভুল হয়েছে বলে আবার বলে, কি বলছিস আবার বল। আমি প্রেগনেন্ট নাইম, আমি মা হতে চলেছি, আর তুমি বাবা। টিয়ার কথায় থমকে যায় নাইম। মনের ভিতর আওড়াতে থাকে বাবা নামক শব্দটা। সে বাবা হতে চলেছে, অন্য সবার মতো তারও একটা বাচ্চা হবে।
বাবা হওয়ার অনুভূতি নাইমকে অতীতের সব কথা ভুলিয়ে দেয়। নাইম খুশি হয়ে মাকে ডাক দেয়। ছেলের ডাক শুনে ছুটে আসেন রিনা বেগম। নাইমের কাছে কি হয়েছে শুনতে চাইলে নাইম ফোনটা এগিয়ে দেয় রিনা বেগমের দিকে। রিনা বেগম ফোনটা কানে নিয়ে বলে, হ্যালো। ফোনের ওপাশ থেকে টিয়া অনেক আশা নিয়ে শাশুড়ি মাকে ডাক দেয়, আম্মা। বৌমা, জি আম্মা। আম্মা, আপনি দাদি হতে চলেছেন। খবরটা শুনে রিনা বেগম অনেক খুশি হয়। তবে সেটা বেশিক্ষণ নয়। তিনি ছেলের মুখের দিকে তাকান। তার ছেলে কি মেনে নেবে? তবে অবাক করার বিষয় হলো, নাইম খুশি হয়ে রিনা বেগমকে বলে, মা, আমি কালই টিয়াকে বাড়ি নিয়ে চলে আসব। আগে যা হয়েছে সব ভুলে যাব, কিচ্ছু মনে রাখবো না। নাইমের কথা শুনে রিনা এবং টিয়া দুজনে খুশি হয়ে কেঁদে দেয়। টিয়া বাপের বাড়ি থেকে একা একাই জার্নি করে মাগুরা আসছে। টিয়ার বাবার বাড়ি ঢাকা। টিয়ার ভাই টিয়াকে অনেকটা পথ এগিয়ে দিয়ে যায়, আর বাকিটা পথ নিজে নিজে আসে। তারপর মাগুরা শহর থেকে নাইম গিয়ে এগিয়ে নিয়ে আসে। নাইমদের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। টিয়া ফিরে আসায় সবাই খুব খুশি হয়। তারপর ঈশার আজানের পর কাজী সাহেব আসেন নাইমদের বাড়িতে। আবার নাইম টিয়া দুজনের বিয়ে পড়ানো হয়। নতুন করে দুজনে শুরু করে তাদের পথ চলা। নাইম আর আগের মতো নেই। নাইমের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করে টিয়া। মনে মনে এই ভেবে খুশি হয় যে যে নাইম আগে কথায় কথায় তাকে যা নয় তাই বলে গালিগালাজ করত, মারপিট করত, এখন সেই নাইম তাকে খুব যত্নে রেখেছে। টিয়ার জীবনটা রঙিন ভাবে চলছে। তার শাশুড়ি তাকে অনেক কেয়ার করে। টিয়া যে কাজটা করতে পারে না সেটা তিনি নিজে করে দেন। টিয়ার ননদ শ্বশুরবাড়ি থেকে মাসে 2-1 বার এসে ভাবিকে দেখে যায়। ভাবির জন্য ফলমূল কিনে আনে। টিয়া মাঝে মাঝে অনেক অবাক হয়, একটা বাচ্চার জন্য নাইমের মধ্যে এত পরিবর্তন। টিয়া যদি আগে টের পেত তাহলে তার গায়ে ডিভোর্সের তকমা লাগাতো না। অনেক আগে বাচ্চা নিয়ে ফেলতো, আর তারা সুখে শান্তিতে সংসার করত। একটা মেয়ের জীবনে বিয়ের পর স্বামীর মূল্যটা যে কি, সেটা টিয়া ডিভোর্সের পর বুঝতে পেরেছে। ডিভোর্সের পর সমাজের মানুষের নানান কটু কথা সব মুখ বুজে সহ্য করা, সারাদিন লোকের খারাপ কথা শোনা খুব কষ্টের। তবে টিয়া খুশি হয় ডিভোর্সের 2 দিন পর সে অন্তঃসত্ত্বা এটা জানতে পেরে। টিয়া দেখেছে তাদের বাড়ির পাশের একটা ডিভোর্সি মেয়ের জীবন যেভাবে যাচ্ছে, সেটা দেখে সে ঢের বুঝতে পেরেছে কিভাবে সমাজের মানুষের কথা মুখ বুজে মেনে নেয়। কথায় কথায় ডিভোর্সি বলে খোঁটা দেওয়া, পুরনো সব পিছনে ফেলে সামনে আগাতে পেরেছে, এটাই অনেক টিয়ার কাছে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। টিয়ার এখন 7 মাস। টিয়ার শাশুড়ি টিয়াকে নিয়ে হসপিটালে এসেছে। গাইনি বিশেষজ্ঞ ডক্টর লাবণীর কাছে এনেছে। টিয়াকে আলট্রাসনোগ্রাফি করানো হয়। ঘন্টা 1.5 পর টিয়ার রিপোর্ট আসে। ডক্টর লাবণী চুপচাপ রিপোর্ট দেখে টিয়ার দিকে তাকিয়ে বলে, মিসেস টিয়া, কংগ্রাচুলেশনস, আপনার ছেলে বাবু হবে। বাচ্চা ঠিকঠাক আছে। এই কয়েক মাস যা আছে সাবধানে চলাফেরা করবেন, পুষ্টিকর খাবার খাবেন। ডক্টরের কথা শুনে টিয়া আর তার শাশুড়ি খুশি হয়ে ডক্টরের চেম্বার থেকে বের হয়ে নাইমকে কল করে বলে তাদের ছেলে বাবু হবে। নাইম কি যে খুশি। সেদিন দুপুরে বাসায় আসে তারা। নাইম বাজার থেকে মিষ্টি কিনে সবাইকে খাওয়ায়। রাত 9টা। বিছানায় পা মেলে নাইমের কাঁধে মাথা দিয়ে আছে টিয়া। নাইম টিয়ার মাথায় বিলি কেটে দিচ্ছে। টিয়া শক্ত করে নাইমকে ধরে আছে। একসময় নীরবতা ভেঙে নাইম বলে, সবকিছু খুব অদ্ভুত, তাই না? আমরা দুজন একসাথে থাকতে চাই না, অথচ দেখো আল্লাহ আমাদের জুটিটা এমন ভাবে করে রেখেছেন, আমরা চাইলেও আলাদা হতে পারবো না। আমাদের দুজনকে এক করে দিল আমাদের অনাগত সন্তান। আগে যা হয়েছে তার জন্য আমাকে মাফ করে দিও। আর কখনো এমনটা করব না।
রাগ কন্ট্রোল করার চেষ্টা করব। টিয়া মৃদু হেসে জবাব দেয়, হ্যাঁ, মনে থাকে যেন। নাইম চওড়া হেসে উত্তর দেয়, খুব থাকবে। আমাদের জীবনে আর কোনো দুঃখ না আসুক, সবসময় আমরা খুব হ্যাপি থাকব। তুমি আমার জীবনে এসে আমার জীবনটা রঙিন করে দিয়েছ টিয়া। তাই আমি তোমাকে বলবো, আমার জীবন এভাবেই রাঙিয়ে দিয়ে যাও। তেমনি আমিও তোমাকে রাঙিয়ে দেব আমার ভালোবাসায়। আমার ভালোবাসার মায়াজাল থেকে কখনো বের হতে পারবে না। টিয়া লজ্জায় লাল নীল হয়ে বলে, বাবুর আব্বুকে আমিও আমার মায়াজালে আবদ্ধ করে রাখবো, খুব যত্নে। অতঃপর দুজন দুজনকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।